অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ব্যাপারটা সত্যিই ভালো পৃথ্বী। সিগারেটের ধোঁয়া জানলা দিয়ে বাইরে ছেড়ে বলে ওঠে সমক। আমি বলি, তাহলে আমার গল্পটা মন্দ নয় বলছো হে সমক? সমক একইভাবে বাইরের দিকে তাকিয়ে বলে, বিষয়টা ভালো, মানে এই নয় যে তোমার গল্পটাও ভালো হবে ভাই। তাহলে? সমক এবার সিগারেটটা টুস্কি মেরে বাইরে ফেলে আমার পাশে সোফাতে এসে বসে বলে, গল্পর মধ্যে তুমি বলতে চেয়েছো অন্যায়ের প্রতিবাদ মানে পোস্টার হাতে গলা ফাটানো, কিন্তু কিছু কিছু প্রতিবাদ নীরবে করা উচিত যে ভাইয়া। আমি অবাক হয়ে বলি, সমক বিষয়টা একটু খুলে বললে ভালো হতো না? এবার সমক নিজের পা দুটো সামনে টি টেবিলে তুলে সোফায় হেলান দিয়ে ঘাড়ের কাছে হাত দুটো মুড়ে বলে, দেখো পৃথ্বী, প্রতিবাদ করতে গেলে জানতে হবে বিষয়ের মূল কারণটা কি। মানে ধরো অন্যায়ের সূত্রপাত কোথা থেকে এলো, আর সেখান থেকেই ব্যাপারটাকে নির্মূল করা। তার মানে তুমি বলতে চাইছো এখন কি হয়েছে না দেখে অতীতটা ঠিক করতে? না না, সেটা নয় পৃথ্বী। ধরো আজ তুমি এমন ভুরিভোজ করলে যে তোমার পেটটা বিগড়ে গেল। যদি মাত্রার মতন খাবার গ্রহণ করতে, তাহলে শরীরটা খারাপ হতো না। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু কিসের কিন্তু ভাই? তাহলে এখনটা ঠিক করা ছাড়া তো প্রতিবাদ করা ছাড়া, ধরো ওষুধ খাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ, সেটা ঠিক বলেছ, কিন্তু এতে তোমার ভবিষ্যৎ যে উন্নত হলো সেটা ভেবে দেখেছ কি? তাই প্রতিবাদ এমন হওয়া দরকার যেখানে বিষয়টা গোড়া থেকে আরোগ্য লাভ করে, বুঝলে হে? আমি তো বুঝলাম, কিন্তু বর্তমান সমাজ কতটা বুঝবে সেটা যখন ভাবতে বসেছি, ঠিক তখনই বাইরের কলিং বেলটা বেজে উঠল। বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শ্রী সোমনাথ ব্যানার্জির কলমে গোয়েন্দা সমক সিরিজের আরেকটি নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে রহস্য রোমাঞ্চের টিম। আজকের কাহিনী চৌধুরী বাড়ির রহস্য। গল্পের শেষে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টটা একেবারেই করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নতুন নতুন কাহিনী। শুনে ফেলুন আজকের কাহিনী শ্রী সোমনাথ ব্যানার্জির কলমে চৌধুরী বাড়ির রহস্য। আমি উঠতে যাচ্ছিলাম, সমক আমাকে বাধাতেই নিজেই গেল। সমক দরজা খুলতে দেখি এক ষাটোর্ধ্ব ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার পরনে পায়জামা পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা, মাথার চুল বেশিরভাগই সাদা। সমককে দেখে ভদ্রলোক বললেন, নমস্কার, আমি নলিনী চৌধুরী। সমকবাবু আছেন নাকি? সমক তেনাকে নিজের পরিচয় দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে আনে। তারপর আমার উল্টো দিকে চেয়ারে ভদ্রলোককে বসতে বলি সমক আমার পাশে এসে বসে। এবার সে বলে, মিস্টার চৌধুরী, এখানে আসার কারণটা যদি বলেন। ভদ্রলোক কেমন জানি নিজের ভাবনাগুলোকে সাজিয়ে নিলেন। তারপর বললেন, হ্যাঁ মিস্টার সেন, সব বলবো, কিন্তু তার আগে আমার বিষয়ে আপনার কিছু জানা প্রয়োজন। কিন্তু কিসের কিন্তু নলিনী বাবু? আসলে না বলে হঠাৎ চলে আসায়। না না, এসবকে নিয়ে একদমই কিছু ভাববেন না। মানুষকে সাহায্য করাই আমার কর্তব্য। ব্যাস, এবার বলুন তো। নলিনীবাবু কিছু বলার আগে আমার দিকে তাকালেন। আমি ওনার মতিগতি বুঝতে পেরে বলি, আপনি নির্দ্বিধায় বলতে পারেন নলিনীবাবু, আমি সমকের বাল্য বন্ধু এবং সহযোগীও বটে। বেশ ভালো। এরপর সমকের থেকে ফিরে নলিনীবাবু বলতে শুরু করেন, আসলে মিস্টার সেন, আমি একজন মিষ্টির দোকানে বিক্রেতা। বাপ ঠাকুরদার পুরনো ব্যবসা আমি সাফল্যের সাথে চালাই, কিন্তু
বয়স বেড়ে যাওয়ার পর আমি আর দোকানটা বন্ধ করতে বাধ্য হই। এ মা, কেন? আপনার ছেলে? না না, ছেলে আমার আছে, কিন্তু সে নিজের ব্যবসাতেই সবসময় ব্যস্ত থাকে। আসলে ব্যাপারটা ছেলেকে নিয়ে নয়, কর্মচারীর অভাবে মিষ্টির দোকানে চালানো বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। তাই বলতে পারেন এক প্রকার নিরুপায় হয়েই। এরপর কিছুক্ষণ চুপ থেকে ভদ্রলোক আবারও বলেন, আসলে ব্যবসাটা বন্ধ করেছি গত 12 বছর হলো। তখন আমার ছেলের বয়স 14। যদি কিছুটা বড় হতো তাহলে বাপ বেটায় মিলে তাও বা চেষ্টা চরিত্র করে বাঁচানো যেত ব্যবসাটা। তা আমি এবার বলি, তাহলে 12 বছরে আপনি কি করছিলেন? ভদ্রলোক আমার প্রশ্ন শুনে প্রথমটা হাসেন, তারপর বলেন, পৃথ্বীজিৎ বাবু, ছোটবেলা থেকেই আমার বাগান করার একটা শখ রয়েছে। গাছের প্রতি একটা অমোঘ টান আমার সবসময় কাজ করে বেড়ায়। তাই মিষ্টির দোকানের পাট তুলে আমি একটা নার্সারির ব্যবসা শুরু করি। খুব ভালোভাবে না চললেও মোটামুটি খাওয়া পড়ার অভাব আমার চলছে না। আর সব থেকে বড় জিনিস হলো মনের শান্তি। পরিবার পরিজন নিয়ে নার্সারির কাজ করে দিব্য জীবনটা কাটিয়েছি। কিন্তু কিসের কিন্তু, নলিনীবাবু? আসলে মিস্টার সেন, গেলবার হওয়া প্রবল বর্ষণে নার্সারির বিপুল ক্ষতি হয়। বেজায় টাকার গাছ নষ্ট হয়ে যায়। আমার ছেলে অভয়ের ভীষণ লোকসান হয়, আর তার জন্যই। সমক এবার একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, হ্যাঁ, কিন্তু মিস্টার চৌধুরী, আমি তো সত্যান্বেষী, অর্থনৈতিক বিশেষজ্ঞ তো নই। আর আমার বন্ধুটিও তো এই বিষয়ে। আরে না না মিস্টার সেন, ওই বিষয়ে আমি আপনার কাছে আসিনি। তাহলে? আসলে গত 3 বছর হলো আমি ব্যবসার দায়িত্ব সম্পূর্ণটা অভয়ের হাতে দিয়ে আমি গাছপালা নিয়ে লেখালেখি শুরু করি, এবং এই লেখালেখির জন্য আমি বেশ কিছু জায়গা থেকে সম্মানিত হই। বাবা, সে তো ভীষণ সুন্দর ব্যাপার। হ্যাঁ মিস্টার সেন, মিষ্টির দোকান থেকে একবারে গাছের লেখক সে থাক। এরপর ভদ্রলোক একটু থেমে বলেন, বছরখানেক আগে আমার লেখা ভালো লাগায় এক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আমাকে একটা সোনার মুদ্রা উপহার দেওয়া হয়। মিথ্যে বলবো না মিস্টার সেন, সেটা পাওয়ার পর থেকে আমি যেন পাগল হয়ে যাই। তিনি একবার করে হলেও সেটাকে আমার দেখা চাই। বুঝতেই পারছেন, জীবনের শেষ অর্ধে এসে এমন সুন্দর একটা উপহার, তাও আমার লেখা গাছপালা নিয়ে চর্চা থেকে, এ এক অভূতপূর্ব জিনিস আমার কাছে। তাই নিজের ঘরের সিন্ধুকের মধ্যেই সেটাকে রাখি, দিনে একবার করেই দেখি, তারপর আবার যত্নে সেটাকে সিন্ধুকের মধ্যে পুরে রেখে দিই। কিন্তু আবার কিসের কিন্তু, নলিনীবাবু? গতকাল সকালে আমার অভ্যাসবশত আমি সিন্ধুক খুলে মোহরটা বার করে দেখতে চাই, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মোহরটা মিসিং। মানে? হ্যাঁ মিস্টার সেন, মোহরটা ওখানে ছিল না। আচ্ছা, স্ট্রেঞ্জ। তা আপনার মোহরের কথা কে কে জানতো? বাড়ির সবাই। আর বাড়ির সবাই কেন, অনেক এমন গুণগ্রাহী আছে যারা আমার এই মোহরটা দেখার জন্য সময় নিয়ে আসেন, এবং আমি তাদের দেখাইও বটে। আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আছে আমি, আমার ছেলে অভয়, আমার বাবা, আর তার দেখভালের জন্য এক চাকর মধু। বুঝলাম। তা আপনি এখন কাকে সন্দেহ করছেন? সবাইকে। সম অবাক হয়ে বলে, মানে? হ্যাঁ মিস্টার সেন, সবাইকেই। কারণ বাড়ির সবাই চায় আমি মোহরটা আমার ছেলের হাতে তুলে দিই, যাতে ওর ব্যবসায় একটু উন্নতি হয়, বেশ কিছু অর্থ তাহলেও পেতে পারে। বাইরের কাউকে সন্দেহ হয় না?
না না মিস্টার সেন, তেমন সুযোগ সুবিধা বাড়ির লোকেদের হবে না। আর আমার ঘরে এসে সিন্দুক খুলে চুরি করে নিয়ে চলে যাবে আর আমি সেটা জানতে পারবো না, তা তো হয় না, যেখানে আমি আবার দিনে একবার করে মোহরে দর্শন করেই থাকি। তাই কিন্তু আপনার বাবার ক্ষেত্রে সেটা কি সম্ভব? তাকে সন্দেহ করাটা কি উচিত হবে নলিনীবাবু? হ্যাঁ, আপনি একদমই সঠিক কথাই বলেছেন মিস্টার সেন। কিন্তু কি বলুন তো, বাংলায় একটা প্রবাদ আছে, আসলের থেকে সুদ মিষ্টি। আমার ছেলে যখন 5 বছর বয়স তখন আমার স্ত্রী গত হন, এবং তারপর থেকেই আমার বাবা নিজের কোলে পিঠে করে আমার ছেলেটিকে মানুষ করেছেন। তা বলতে পারেন একাধারে আমার বাবাই হলেন আমার ছেলের কাছে মা। আর আপনার চাকর মধু? গত 4 মাস হলো সে আমাদের বাড়িতে এসেছে। কাজকর্মে তো ফাঁকি খুব একটা দেয় না, কিন্তু তার চাহনি কথাবার্তার মধ্যে একটা অসঙ্গত লক্ষণ আমি লক্ষ্য করেছি মিস্টার সেন। আমি এবার বলি, কিন্তু এইভাবে সবার ওপর সন্দেহ করাটা বোধ হয় আপনার ঠিক হচ্ছে না নন্দিনীবাবু। ভদ্রলোক এবার সোফায় সিধে হয়ে বসে বলেন, আর সেই জন্যই তো সমকবাবুর কাছে আসা। আমি চাই আপনি এর একটা বিহিত করুন সমকবাবু। সমক চেয়ার ছেড়ে জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এভাবে কিছু বলা সম্ভব নয় নলিনীবাবু। আমাকে একবার আপনার বাড়ি যেতে হবে, তারপর। তবে কি তবে মিস্টার সেন? আপনি পুলিশে খবর দেননি কেন? আসলে বাবার শরীরটা তো বিশেষ ভালো নেই, তাই আমি পুলিশের হাঙ্গামায় যেতে চাইছি না। বাড়িতে জানেন আপনার লোকেরা? হ্যাঁ, সবাই প্রায় জানে। অভয় আমাকে পুলিশে খবর দিতে বলে, কিন্তু আমি রাজি হই না। এই বলে চুপ করে যান নন্দিনীবাবু। সমক এবার একটা সিগারেট ধরিয়ে বলে, বেশ, আমরা কাল আপনার বাড়ি যাব, দেখি তারপর আর কি করতে পারি আপনার জন্য। আপনি আমাকে বাঁচালেন মিস্টার সেন। হ্যাঁ, আপনি কাল কি আসুন, কিন্তু একটা অনুরোধ ছিল আপনার কাছে। আবার অনুরোধ? কি? আমি চাই আপনি আমার বাড়িতে অন্য পরিচয়ে আসুন। যেমন? এই ধরুন, আমার লেখার গুণগ্রাহী। আসলে অনেকেই তো মোহর দেখতে আসে, তার মধ্যে একজন আপনারা হলেন। তাই আপনারাও যদি... সে তো হতেই পারে, কিন্তু তার জন্য আপনার লেখা সম্বন্ধেও তো আমার জানা দরকার। ভদ্রলোক একটা ধূর্ত হাসি এসে বলেন, 1 মিনিট। এই বলে নিজের ব্যাগের ভেতর থেকে একটা বই বার করে সমুখের হাতে দেন। সমুখ সেটা দেখে বলে, আপনি তাহলে সব ঠিক করেই এসেছিলেন নলিনীবাবু। বেশ, কাল তাহলে দেখা হচ্ছে। ভদ্রলোক নমস্কার জানিয়ে চলে গেলেন। আমি কিছু সম্মুখে জিজ্ঞাসা করতে যাব, অমনি সে বলে, পৃথ্বী, হাতে সময় বড় কম ভাই। 1 রাতের মধ্যেই গোটা বইটা শেষ করতে হবে, তাই পরে কথা হবে। এই বলে সে নিজের ঘরের দিকে চলে যায়। অগত্যা হতবম্বের মতন আমি দাঁড়িয়ে থাকি। আপনাদের আসতে অসুবিধা হয়নি তো মিস্টার সেন? প্রশ্ন করলেন নলিনীবাবু। আমরা এখন চৌধুরী বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে। চারিদিকে বিভিন্ন চেনা অচেনা ফুলের বাগান। আমরা দুজন নলিনীবাবুর পেছনে পেছনে বাড়ির ভেতরে ঢুকেছি। সমক বলে, নলিনীবাবু, আমি কিন্তু অজয় মাহাতো, আর পৃথ্বী হল আমার বাল্যবন্ধু অম্বরীশ। বেশ, মনে থাকবে মিস্টার সেন, আপনারা আসো। নলিনীবাবুর ঘরে ঢুকে দেখি সেখানে বিশেষ কিছুই নেই। একটা খাট, তার পাশেই একটা সিন্ধুক, তার উল্টো দিকেই একটা প্রকাণ্ড জানলা, আর তার ঠিক সামনে একটা স্টাডি টেবিল। ঘরে ঢুকতেই নলিনীবাবু বলেন, এই যে মিস্টার সেন, এই সিন্ধুকই আমি মোটা রাখতাম। কাজে বসার আগে ওটা দেখে নিই, তবে কাজে আমি বসতাম। সমুখ ঘরটা চারিদিকে ঘুরতে ঘুরতে বলে, আপনার পাশের ঘরে কে থাকেন? আমার পাশের ঘরে আমার বাবা থাকেন, আর অভয় থাকে দোতলায়। আর মধু? না না, সে বাবার ঘরেই থাকে, কাজের শেষে সে বাড়ি ফিরে যায়। বুঝলাম। আচ্ছা, এখন বাড়িতে কে গিয়ে আছেন বর্তমানে?
অভয় ছাড়া সবাই আছে। আসলে ব্যবসার কাজে ওকে সকালে একটু বেরোতে হয়েছে, আর চলে আসবে এক্ষুনি। আচ্ছা, অভয়ের ঘরটা একবার দেখা যেতে পারে? নলিনীবাবু এই কথাটা শুনে কেমন যেন নিষ্পন্দ হয়ে গেলেন। তারপর বললেন, দেখুন, যাওয়া তো যেতেই পারে মিস্টার সেন, কিন্তু তারই মধ্যে ও চলে এলে। ও সামনে একদম ভাববেন না রনিবাবু। ঘরের বাইরে পৃথ্বী নজর রাখ, পৃথ্বী দরজার বাইরে থেকে নজর রাখ। বেশ, তাহলে চলুন। সিঁড়ি বেয়ে আমরা দোতলায় উঠতে দেখি সেখানে দুটো ঘর। নলিনীবাবুকে জিজ্ঞাসা করে জানতে পারি একটা দক্ষিণ দিকের ঘরটি হলো অভয়ের, আর অন্যটায় কেউ থাকে না। অভয়ের ঘরে ঢুকে সম খুব তাড়াতাড়ি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, কখনো বিছানার গদির নিচে, কখনো বা আলমারির মধ্যে। কিন্তু আমি সমকের মুখে থেকেই ভালোই বুঝতে পারছি সে নিষ্ফল। অবশেষে খোঁজাখুঁজির পর সে বলে, নলিনীবাবু, আপনার ছেলের ঘরে তেমন কোনো জিনিসই আমি পেলাম না। মনে হয় জিনিসটা এখানে নেই। তাহলে মিস্টার সেন? এখন নিচে চলুন, বলা তো যায় না অভয়বাবু চলে এলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতেই আমাদের অভয়বাবুর সঙ্গে দেখা হয়ে যায়। নলিনীবাবু বলেন, ওনারা হলেন আমার লেখার ভক্ত অজয়বাবু এবং অম্বরীশবাবু। অভয় সমককে আপাত মস্তক ভালো করে দেখতে থাকে, তারপর বলে, ওপরে কি করতে গিয়েছিলেন আপনারা? সমক এক মুহূর্তে সময় নষ্ট না করে বলে, ছাদে বসে না আপনার বাবার গাছগুলো দেখতে গিয়েছিলাম। এটা শোনার পর অভয় কেমন যেন শান্ত হয়ে যায়। তারপর বলে, হ্যাঁ, তা তো আছে, তবে ওখানে বেশিরভাগ গাছই আমার তৈরি। এই বলে সে পাশ কাঠিয়ে ওপরে চলে যায়। নলিনীবাবু বলেন, আপনি কি করে জানলেন যে ছাদে গাছ আছে? সমক তার বিখ্যাত ধূর্ত হাসি এসে বলে, বলতে পারেন এটা একটা ছোট তুক। নিচে নামতে নামতে হঠাৎ নলিনীবাবুর বাবার গলা পাওয়া যায়। আমি বলি, কি ব্যাপার নলিনীবাবু, উনি কি দিয়ে আছেন নাকি? নলিনীবাবু এসে বলেন, আরে না না, আসলে বয়স হয়েছে তো, তাই মেজাজটা সবসময় ঠিক থাকে না। সম্মুখ এবার বলে, আচ্ছা, আপনার বাবার সঙ্গে একবার দেখা করা যেতে পারে? হ্যাঁ অবশ্যই, আসুন না। আমরা কি নলিনীবাবুর বাবার ঘরে ঢুকতে দেখি একটা বছর ৮০ থেকে ৮৫ বছরের ভদ্রলোক চেয়ারে বসে আছেন, আর মধু তাকে খাওয়ানোর চেষ্টা করছে। আমাদের দেখতে পেয়ে ভদ্রলোক বলেন, তোমরা তোমরা কে? সমক হেসে এগিয়ে গিয়ে একটা প্রণাম করে বলে, আগে আমি হলাম অজয় মাহাতো, আর উনি হলেন আমার বাল্যবন্ধু অম্বরীশ। আমরা নলিনীবাবুর লেখার গুণগ্রাহী। ভদ্রলোক কেমন জানি সমকের কথা শুনে শান্ত হলেন। এবার নলিনীবাবু বলেন, আসলে বাবা, ওনারা ওই সোনার মোড়টা দেখতে এসেছিলেন, কিন্তু। সমক নলিনীবাবুর কথা স্বামী বলে, হ্যাঁ মেশামশাই, আসলে নলিনীবাবু বউ লেখার সঙ্গে মোর উল্লেখ পাই। দেখার একটা খুব একটা ইচ্ছা ছিল, কিন্তু এসে শুনি চুরি হয়ে গেছে। আপনি কি সেটা জানেন? নলিনীবাবুর বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, হ্যাঁ, শুনেছি। বউ আগেই খোকাকে বলেছিলাম অভয়কে মোড়টা দিয়ে দিতে। ওর ব্যবসা ভালো যাচ্ছে না, মোড়টা বিক্রি করলে ও দুটো পয়সা পেত, কিন্তু সে বাবু আমার কথা শোনে না। এখন বুঝুক, কেমন লাগে ও বুঝুক। আমরা আর নলিনীবাবুর বাবাকে বিরক্ত করলাম না। ওনার ঘর থেকে বেরিয়ে এসে চলে আসি নলিনীবাবুর ঘরে। সেখানে একটা সোফায় দুজনে বসলাম, আর মিস্টার চৌধুরী আমাদের সামনে বিছানায় বসলেন। নলিনীবাবু প্রশ্ন করলেন, কিছু বুঝতে পারলেন মিস্টার সেন? সমক নলিনীবাবুর কথা শুনে এক দৃষ্টি ওনার দিকে তাকিয়ে বলে, আপাতত কিছু বুঝতে পারেননি মিস্টার চৌধুরী। আপনাদের চাকরটি বাড়ি কোথায়? ওই তো দত্তপুকুর। ওখান থেকে যাতায়াত করে? হ্যাঁ, সকালে আসে আর রাতে ট্রেন ধরে চলে যায়। বেশ,
আপনি বরঞ্চ মথুর বাড়ির ঠিকানাটা আমার একটু লিখে দিন, দেখি আমি কি করতে পারি। কথা শেষ হতে আমরা চা পান করে চৌধুরী বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। সমককে কিছু প্রশ্ন করা ঠিক হবে কিনা ভাবছি, এমন সময় সমক আমাকে প্রশ্ন করে, পৃথ্বী, তোমার মনে এখন যে প্রশ্নের ঢেউ উতাল পাতাল করছে সেটা আমি জানি, কিন্তু এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এরপর হাঁটা থামিয়ে এসে বলি, তুমি বরঞ্চ বাড়ি ফিরে যাও পৃথ্বী, আমি একটা কাজ মিটিয়ে ফিরবো। এই বলেই সমক আমার সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলে যায়। অগত্যা আমি আমার বাড়ির দিকে রওনা দিই। তমসা মোর দূর করো প্রিয়, আলোর কিনারা দাও, জ্যোৎস্না রাতে একা করে মরে তুমি কোথায় চলে যাও। ঘন্টা 2 হলো সমক বাড়ি ফিরেছে। সারা সকাল কি এমনকি দুপুর অব্দি সে কি করেছে আমি কিছুই জানি না। আর এখন সমক আমাকে কিছু বলবে এটা আশা করাও ভুল। এখন সে অন্ধকার ঘরের জানলার সামনে দাঁড়িয়ে পূর্ণিমা চাঁদের আলোকে অনুভব করছে কারণ তার চোখ দুটো বন্ধ। আমি লক্ষ্য করলাম সমকের গোটা মুখে জ্যোৎস্না স্নাত আলোয় চমকিত, যেন তার সারা শরীর মন জুড়ে এক দৈব জ্যোতি ফুটে বেরোচ্ছে। আমি শুনেছি সব মানুষের মধ্যেই এরকম একটা জ্যোতি থাকে, তবে সেটা দৃশ্যমান নয়। কিন্তু সমকের শরীরে সত্যের ছোঁয়ায় সেটা আজ স্পষ্ট। হঠাৎ সমকের প্রশ্নেই আমার হুঁশটা ফিরল। ওই লেখক, তোমার কি মনে হয় চুরিটা কে করেছে বলো তো? আমি হেসে বলি, দেখো সমক, আমি সামান্য একজন লেখক। হ্যাঁ, মানছি রহস্য নিয়ে আমার খেলা, কিন্তু রহস্যের সমাধান বাস্তবে কি করে করা যায় সেটা আমার জানা নেই। এবার সে আমার দিকে মুখ ফিরিয়ে বলে, ওসব হেয়ালি রাখো তো, এবার বলো না, একবার বলেই দেখো না। দেখো সমক, আমার মনে হয় মধুই ওটা। সমক আমার কথা থামিয়ে বলে, না না প্রীতি, মধু নয়। কেন এতটা তুমি নিশ্চিত হয়ে বলছো কেন? আমি মধু সম্বন্ধে খোঁজ নিয়েছি ভাইয়া। ওর পূর্ব পরিচয় যথেষ্ট ভালো, মানে যেখানে কাজ করতো যথেষ্ট ভালো পরিচয় ওর পেয়েছি, তাই ওকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যেতেই পারে। তাহলে সেটাই তো ভাবছি ভাইয়া। ঠিক আছে, দেখ, চলো শুয়ে পড়ি, মাথার কাজ করছে না, সারাদিনের খাটুনিতে শরীর আর মন দুটোই ক্লান্ত ভাইয়া। চলো শুয়ে পড়া যাক, দেখি পরে কি করা যায়। সমক তো শুতে চলে গেল, কিন্তু যে বলে গেল তাতে আমার যে খুব একটা ঘুম আসবে তা বলা যায় না। সকালে 2 বন্ধু মিলে চা পান করছি, এমন সময় দরজার কলিং বেলটা বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলতে দেখি অভয় চৌধুরী হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আমি কিছু বলতে যাব, তার আগেই ভদ্রলোক বললেন, নমস্কার, সমবাবু আছেন? আমি তাকে ঘরে সমকের কাছে নিয়ে আসতে সমক প্রথমটা আমার মতনই চমকে যায়, পরে বলে, তাহলে অধমের খোঁজ পেয়েই গেলেন, কি বলেন অভয়বাবু? অভয়বাবু হাসি মুখে বললেন, হে মা, এইসব কি বলছেন মিস্টার সেন? আসলে কাল আপনাদের প্রথমে চিনতে না পারলেও পরে সংবাদপত্রেই আপনাদের মুখটা মনে পড়ে যায়। এরপর আমার দিকে ফিরে ভদ্রলোক বলেন, আর পৃথ্বীজিৎ বাবু, আমি কিন্তু আপনার লেখার বড় ভক্ত। রহস্য রোমাঞ্চ কাহিনী পড়তে আমি ভীষণ ভালোবাসি, আর সেটা যদি আপনার লেখা হয় তাহলে কথাই হয় না। তাই আপনাদের চিনতে প্রথমটা অসুবিধা হলেও এখন নির্দ্বিধাই বলতে পারি, হ্যাঁ, আমি আপনাদের চিনেছি। তাহলে এখানে আসার কারণ কি অভয়বাবু? অভয় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, দেখুন, আমি জানি যে বাবা আপনাদের চুরি যাওয়া মোহরের খোঁজ করার জন্য বলেছেন, এবং এও জানি যে বাবা আমাকেও সন্দেহ তালিকায় রাখেন। কিন্তু কি বলুন তো, মানছি আমার ব্যবসা খুব একটা ভালো চলছে না,
কিন্তু তার মানে এই নয় যে আমি বাবার পছন্দের জিনিসটা নিয়ে চুরি করে বিক্রি করে তার থেকে অর্থ উপার্জন করে আমার ব্যবসাটা দাঁড় করাবো। হ্যাঁ, মানছি যে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন ও জিনিস আমি চুরি করি না। বাবা বহু কষ্ট করে ওটা উপার্জন করেছেন। এই বলে থামলো অভয়। আমি এবার বলি, কিন্তু তাহলে চোর কে সমক? সমক এবার নিজের হাত দুটো জড়ো করে বলে, পৃথ্বী, সময় কখন থমকে যায় জানো? আমি অবাক হয়ে বলি, তুমি মাঝে মধ্যে এমন হেয়ালি করো না, কিছু বোঝার উপায় থাকে না। ব্যাপারটা একটু খুলে বলো ভাইয়া। সমক এবার আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমার নতুন কেনা পাঞ্জাবিটা আলমারিতে রাখা আছে না? আমি অবাক হয়ে বলি, তার মানে ক্লাইম্যাক্স? অভয় অবাক হয়ে বলে, আপনি জানতে পেরেছেন কে চুরি করেছে? দেখো অভয়, সমক নতুন পাঞ্জাবি তখনই পরে যখন যবনিকা পতন হয়। কিন্তু চোর কে সমকবাবু? সমক নিজের ঘরের দিকে যেতে গিয়ে পেছন ফিরে হেসে বলে, ক্রমশ প্রকাশ্য। আমরা এখন চৌধুরী বাড়িতে। নলিনীবাবু প্রথমে আমাদের সঙ্গে অভয়কে দেখে চমকে যান, তারপর বলেন, কি ব্যাপার অজয়বাবু? অভয়। ওনার কথা থামিয়ে অভয় বলে, বাবা, আমি জানি উনি বিখ্যাত গোয়েন্দা সমক সেন, আর উনি হলেন ওনার বাল্যবন্ধু পৃথ্বীজিৎ দত্ত। সমক এবার বলে, আসলে আজ সকালে অভয়কে আমাদের বাড়িতে দেখে প্রথমটা আমরাও চমকে যাই, পরে ওসব খুলে বলে। আর হ্যাঁ নলিনী বাবু, অভয় কিন্তু চুরিটা করেনি। তাহলে কি করেছে মিস্টার সেন? মধু? না না, একেবারেই নয়। মধু কিন্তু অত্যন্ত সৎ এবং তার কাজে নিপুণ। তার কাজের বিষয়ে তার যথেষ্ট নাম ডাক আছে, তাই তাকেও বাদ দিতে হয়। তাহলে কি মিস্টার সেন? সবাই তো ছাড় পেয়ে যাচ্ছে, আর বাকি রইলাম আমি। সমক তার বিখ্যাত হাসি হেসে বলে, আর একজন যে বাকি রয়ে গেল মিস্টার চৌধুরী। আরেকজন বাকি রয়ে গেল, কিন্তু কার কথা বলছেন আপনি? সমক কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সিধে নলিনীবাবুর বাবার ঘরে ঢুকে গেল। তারপর নলিনীবাবুর বাবার উমাচরণকে বলেন, নমস্কার কাকাবাবু, আমি সমক সেন, একজন সত্যান্বেষী। উমাচরণবাবু সমকের দিকে ফিরে বলে, এখানে কি কি করতে এসেছো? আর তাছাড়া আগের দিন মিথ্যে বললে কেন? হে, আমাকে ক্ষমা করবেন কাকাবাবু, আসলে নলিনী বাবুর মোহর চুরি সন্ধান করার দায়িত্ব দিয়েছেন আমার কাঁধে, তাই। উমাচরণবাবু এবার জানলার দিকে মুখ করে বলেন, তাতে আমি কি করতে পারি বলো তো? কিছু কিছু মনে করবেন না কাকাবাবু, আমার মনে হয় মোহরটা আপনার কাছেই আছে। মজা করছো নাকি হে চোখরা? শরীরের ভারে আমি এমনি নড়তে চড়তে পারি না, আর আমি করব মোহর চুরি? দেখুন, আপনি চুরি করেছেন সেটা তো আমি বলছি না একবারও, হয়তো বিশেষ কোনো কাজের জন্য সরিয়ে রেখেছেন। বেশ, তো যদি আমার কাছে থাকে তাহলে খুঁজেই দেখো না। আপনি যখন চাইছেন তখন খুঁজে তো দেখতেই হয় কাকাবাবু। অতঃপর আমরা গোটা ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে থাকি, কিন্তু মজার এবং অবাক কাণ্ড হলো সমক একভাবে বিছানার উপর বসে থাকে। আমি এদিক ওদিক খুঁজে এসে সমককে বলি, কিছু তো পেলাম না হে সমক, তাহলে কি করবে ভাইয়া? সমক এবার হাসি মুখে উমাচরণবাবুকে বলে, আচ্ছা কাকাবাবু, একটা বাংলা প্রবাদ আছে জানেন তো? উমাচরণবাবু বেশ দৃঢ় কণ্ঠে বলেন। কি? সমক এবার তার ঘরের দক্ষিণ দিকে থাকা ঘড়িটার দিকে তাকায়, সেদিকে এগিয়ে গিয়ে বলে, বন্ধ করি বাড়িতে রাখতে নেই কাকাবাবু। তারপর নলিনীবাবুর দিকে ফিরে বলে, আচ্ছা মিস্টার চৌধুরী, এই ঘড়িটা কবে থেকে বন্ধ? নলিনীবাবু একটু ভেবে বলেন, তা
দিন দুয়েক তো হবেই মিস্টার সেন। বেশ, অভয়বাবু ঘড়িটা খুলে দেখো তো, চালাতে পারো কিনা। অভয় ঘড়িটার সামনের অংশটা ধরে টান দিতেই একটা সোনার মোহর বেজেতে পড়ে যায়। অভয় সেটা তুলে নিয়ে বলে, পেয়েছি মিস্টার সেন। আমি লক্ষ্য করলাম উমাচরণবাবুর মুখটা কেমন যেন মেঘে ঢাকা পড়ে গেল। আমরা এখন বসে আছি উমাচরণবাবুর ঘরের মধ্যে। একটা সোফায় আমি আর সমক ভাগাভাগি করে, তার উল্টো দিকেই বিছানায় উমাচরণবাবু, আর তার ঠিক পাশে অভয়। খাটের পাশে দাঁড়িয়ে আছে মধু, এবং আমাদের উল্টো দিকে চেয়ারে বসে আছেন নলিনীবাবু। সবাইকার মুখে একটাও কথা নেই। সমক এবার বলে, নলিনীবাবু, আমি আশা করব আপনি কাকাবাবুকে ভুল বুঝবেন না। কিন্তু বাবা, আসলে উনি চেয়েছিলেন অভয় তার ব্যবসাটা গুছিয়ে নিক, সেই মতন আপনার অগোচরে উনি মোড়টা লুকিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখেন। আপনার বাবা হয়তো ভেবেছিলেন যে ব্যাপারটা থিতু হয়ে গেলে মোড়টা অভয়ের হাতে তুলে দেবেন। আমি কেসটা ঢুকে পড়াই এবং কোনোভাবে আমার পরিচয় জানতে পেরে যাওয়ায় হয়তো উনি একটু পিছিয়ে যান। নলিনীবাবু তার বাবার দিকে ফিরে বলে, এটা কি করলে বলো তো বাবা? তুমি তো জানতে ওটা আমার বাবা প্রথম উপহার, প্রথম সম্মান। আমি কত যত্ন করতাম বলো তো ওটার। সমক বলে, দেখুন নলিনীবাবু, ওনাকে কিছু বলবেন না প্লিজ। আমার মনে হয় আপনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে যেভাবে উনি অভয়কে সন্তান মানুষ করেছেন, তাতে অভয়ের কষ্ট উনি কিছুতে মেনে নিতে পারছিলেন না। আপনাকে বলেও যখন কাজ হয়নি তখন উনি এই পথে নামতে বাধ্য হন। অভয় এবার বলে, কিন্তু আমি তো এটা চাইনি মিস্টার সেন। যতই হোক, ওটা বাবার খুবই প্রিয় একটা জিনিস। এই পরে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল অভয়। সমক আর আমি নলিনীবাবুর অনুমতি নিয়ে যখন নলিনীবাবুর বাবার ঘর থেকে বেরিয়ে আসছি, ভদ্রলোক নিজের মনে মনে বলছেন, প্রতিবাদ। ওনাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা যখন ফাঁকা গলি ধরে হেঁটে চলেছি, তখন আমি সমককে জিজ্ঞাসা করি, আচ্ছা সমক, প্রতিবাদটা কিসের? সমক হাঁটা থামিয়ে বলে, তোমাকে বলেছিলাম না, কিছু প্রতিবাদ নীরবে হয়, এটা সেটাই। তার মানে? নলিনীবাবুর বাবা তার ছেলের একগুঁয়েমির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাই মোড়টা উনি চুরি করেন। হয়তো তার উদ্দেশ্য ঠিক ছিল, কিন্তু ঘটনা যেটা ঘটিয়েছেন সেটা একেবারেই ঠিক ছিল না। তাই চলো এবার বাড়ি যাই যাক, খুব খিদে পেয়েছে ভাইয়া। সমক এগিয়ে চলেছে গলির রাস্তা ধরে। আজকের ঘটনার সমাপ্তি যে খুব একটা ভালো ছিল না, সেটা সমকের মুখের হাসি দেখলে বোঝা যায়। কিন্তু সেই যে সত্যান্বেষী, সত্য অনুসন্ধান করাই তার একমাত্র কাজ। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী সোমনাথ ব্যানার্জির কলমে সমক সেন সিরিজের এক নতুন কাহিনী, চৌধুরী বাড়ি রহস্য। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টটা একেবারেই করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনে থাকুন নতুন নতুন কাহিনী। নমস্কার।